Ladies and gentlemen, welcome to Pierce Foundation. তো গাইস, আজকে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হলো রাইট অ্যান এসে অন ইউনিভার্সিটি উইটস, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ইউনিভার্সিটি উইটস। তো সর্বপ্রথম তোমরা একটা ইন্ট্রোডাকশন লিখবে। তো ইন্ট্রোডাকশনটা এভাবে লিখবে: দ্য টার্ম ইউনিভার্সিটি উইটস এই বিষয়টি ইজ এ ওয়েল নোন গ্রুপ, একটি সুপরিচিত দল অব পায়োনিয়ার ইংলিশ ড্রামাটিস্ট, অগ্রগামী ইংলিশ নাট্যকারদের। দিস টার্ম ওয়াজ নট ইউজড, এই টার্মটিকে ব্যবহার করা হয়েছিল না ইন দেয়ার লাইফ টাইম, তাদের জীবদ্দশায়, বাট ওয়াজ কয়েন্ট, আবিষ্কার করা হয়েছিল বা ব্যবহার করা হয়েছিল বাই জর্জ স্যান্সব্যারির দ্বারা, এ 19th সেঞ্চুরি জার্নালিস্ট অ্যান্ড ক্রিটিক। আর জন স্যান্সব্যারি ছিল একজন 19th সেঞ্চুরি জার্নালিস্ট এবং ক্রিটিক, সমালোচক। দ্য ইউনিভার্সিটি ওয়েটসরা লিখতেন ডিউরিং দ্য লাস্ট 15 ইয়ার্স, শেষ 15 বছর ধরে, অব দ্য সিক্সটিন সেঞ্চুরির, অ্যান্ড চেঞ্জড এবং পরিবর্তন করেছিল দ্য নেটিভ ইন্টারলুড অ্যান্ড ক্রনিক্যাল প্লে, ইন্টারলুড এবং ক্রনিক্যাল প্লে এই দুইটাকে পরিবর্তন করেছিল উইথ দেয়ার প্লেস অফ কোয়ালিটি অ্যান্ড ডাইভার্সিটি, তাদের নাটকের যে বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যতার দ্বারা। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে কি পাচ্ছি? যে ইউনিভার্সিটি উইটস হচ্ছে একদল ইংলিশ নাট্যকার, আর এই ইংলিশ নাট্যকাররা যখন তাদের জীবনদশায় নাটক লিখত তখন এই বিষয়টিকে ব্যবহার করা হতো না বা হয়নি, বরং 19th সেঞ্চুরিতে এসে জর্জ স্যান্সব্যারি নামের একজন ইংলিশ জার্নালিস্ট এবং ক্রিটিক এই টার্মটাকে আবিষ্কার করেছিল। আর ইউনিভার্সিটি উইটস এরা 16th সেঞ্চুরির শেষ 15 বছর ধরে নাটক লিখেছিল এবং তাদের নাটকের বৈশিষ্ট্য আর বৈচিত্র্যতা দ্বারা পুরো ইংলিশ নাটকের জগৎটাকে পরিবর্তন করে ফেলেছিল। নেক্সট পয়েন্টে তোমরা যেটা দিবে সেটা হচ্ছে মেম্বার্স অফ দ্য গ্রুপ, অর্থাৎ এই গ্রুপের সদস্য কারা ছিল। সো মেম্বার্স অফ দ্য গ্রুপ এটাকে এইভাবে তোমরা লিখবে যে মেম্বার্স অফ দ্য ইউনিভার্সিটি উইটস দের সদস্যরা ছিল ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, থমাস ন্যাশ, থমাস লজ, অ্যাজ ওয়েল অ্যাজ জর্জ পিল। এই ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, থমাস ন্যাশ, থমাস লজ এবং জর্জ পিল, আর এরা কি করতো? হু ওয়ার আইদার স্টুডেন্ট অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি অর ক্যামব্রিজ ইউনিভার্সিটি। এরা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির সদস্য ছিল অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটির সদস্য ছিল। অ্যানাদার মেম্বার অফ দ্য উইটস, মানে ইউনিভার্সিটি উইটস এর আরেকজন সদস্য, দো নট ইউনিভার্সিটি ট্রেন্ড, যদিও তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল না, ওয়াজ থমাস কিড ছিল। ইন্ট্রোডিউসড বাই জন লিলির দ্বারা পরিচয় করে দেওয়া হয়েছিল। দে প্রিপেয়ার্ড, তারা প্রস্তুত করেছিল, দ্য ওয়ে, রাস্তা, ফর উইলিয়াম শেক্সপিয়ারের জন্য। দ্য মোস্ট ফেমাস পোয়েটিক রাইটার অ্যামং দেম ওয়াজ মার্লো। দ্য মোস্ট ফেমাস, অত্যন্ত জনপ্রিয়, পোয়েটিক রাইটার, কাব্যিক লেখক, অ্যামং দেম, তাদের মধ্যে, ওয়াজ ছিল ক্রিস্টোফার মার্লো, হুজ হ্যান্ডলিং অফ ব্ল্যাঙ্ক ভার্স, মানে তার ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার, গেভ দিয়েছিল, দ্য থিয়েটার বলতে নাটকের জগৎকে, ইটস ক্যারেক্টারিস্টিক ভয়েস, এর মানে ক্যারেক্টারিস্টিক ভয়েস বলতে চারিত্রিক একটা গুণ, ফর দ্য নেক্সট 50 ইয়ার্স, পরবর্তী 50 বছরের জন্য। তাহলে মেম্বার্স অফ দ্য গ্রুপে আমরা কি পাচ্ছি? যে ইউনিভার্সিটি উইটস এর মেম্বাররা ছিল ক্রিস্টোফার মার্লো, রবার্ট গ্রিন, টমাস ন্যাশ, থমাস লজ, গ্রিন পিল, আর এরা সবাই হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিল অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটির ছাত্র ছিল। এই গ্রুপের আরো একজন সদস্য, তিনি বেসিক্যালি কোনো ইউনিভার্সিটি ট্রেন্ড পার্সন ছিল না, আর তার নাম হচ্ছে টমাস কিড। আর জন লিলি মানে বলেছে যে ইউনিভার্সিটি উইটসরা যেভাবে মানে নাটক লিখেছে সেটা মূলত উইলিয়াম শেক্সপিয়ারের সাহিত্যিক ক্যারিয়ারের রাস্তাটাকে প্রশস্ত করেছিল। আর ইউনিভার্সিটি উইটসদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লেখক ছিল ক্রিস্টোফার মার্লো। তিনি বেসিক্যালি ব্ল্যাঙ্ক ভার্সের উপরে তার যে ক্রিয়েটিভ জিনিয়াস সেটা দেখিয়েছিলেন এবং পরবর্তীতে 50 বছর ধরে এই নাটকের এই বৈশিষ্ট্যটা কিন্তু চলমান ছিল। তো এইভাবে মেম্বার্স অফ দ্য গ্রুপ এই পয়েন্টটাকে তোমরা ডেভেলপ করবে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ইউনিভার্সিটি উইটস কন্ট্রিবিউশন, মানে ইউনিভার্সিটি উইটসদের অবদানটা কি সেই পয়েন্টটা ডেভেলপ করবে তোমরা। থ্রু দেয়ার এডুকেটেড অ্যান্ড ইমাজিনেটিভ ওয়ে, থ্রু দেয়ার এডুকেটেড মানে তাদের শিক্ষিত, অ্যান্ড ইমাজিনেটিভ এবং কাল্পনিক ওয়ে, পদ্ধতি অফ রাইটিং, লিখার, তাদের লিখার মানে শিক্ষিত এবং কল্পনাপ্রসূত বা কাল্পনিক পদ্ধতির দ্বারা, দ্য ইউনিভার্সিটি উইটসরা রিফর্মড, গঠন করেছিলেন, দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষাকে গঠন করেছিলেন,
ইউজড ইন ড্রামা, আর যে যে ভাষাটা ড্রামাতে ব্যবহার করা হতো সেই ভাষাটাকে তারা গঠন করেছিলেন। অ্যান্ড ডেমনস্ট্রেটেড, এবং প্রকাশ করেছিল, কি প্রকাশ করেছিল? এ প্রেফারেন্স। প্রেফারেন্স বলতে পছন্দ, তারা পছন্দ করত, ইউনিভার্সিটি উইটসরা পছন্দ করত, কি পছন্দ করত? ফর ট্র্যাজেডি ওভার কমেডি, তারা ট্র্যাজেডি লিখতে পছন্দ করত কমেডি লিখার চাইতে। হুইচ ওয়াজ কনসিডার্ড এ লোয়ার ফর্ম অফ ড্রামাটিক আর্ট। হুইচ ওয়াজ কনসিডার্ড, হুইচ বলতে এখানে কমেডিকে বোঝানো হচ্ছে, যে কমেডিকে গণ্য করা হতো এ লোয়ার ফর্ম অফ ড্রামাটিক আর্ট, মানে নিম্নমানের নাটক হিসাবে গণ্য করা হতো কমেডিকে। দে চুজ, তারা পছন্দ করেছিল হেরোইক থিমস। হেরোইক থিমস বীরত্বগাথার বিষয়বস্তু, সাচ অ্যাজ, যেমন দ্য লাইফস অফ মোহাম্মদ অ্যান্ড টেম্বারলেইন। মেহমুদ অ্যান্ড টেম্বারলেইন এরা হচ্ছে ইতিহাস খ্যাত বীর, এরা হচ্ছে ইতিহাস খ্যাত বীর, তাদের জীবনকে পছন্দ করেছিল। অ্যান্ড গেভ দেম, এবং তাদেরকে দিয়েছিল এ হেরোইক ট্রিটমেন্ট, একটা বীরত্বের যে ট্রিটমেন্ট বলতে যেভাবে বীররা বাস্তব জীবনযাপন করেছে তার চাইতে একটু বেশি ট্রিটমেন্ট করেছে, ইউজিং ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। আর এই হেরোইক ট্রিটমেন্টের জন্য তারা কি করেছে? ইউজিং ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, তারা ডেসক্রিপটিভ ভাষার ব্যবহার করেছে, বর্ণনামূলক ভাষার ব্যবহার করেছে। এলাবোরেট স্পিচেস, মানে বিস্তারিত করে ডায়লগ গুলোকে লিখেছে। ইমোশনস, আবেগের ব্যবহার করেছে। অ্যান্ড ভায়োলেন্ট ইনসিডেন্টস, এবং সংঘর্ষমূলক যে ঘটনাসমূহ সেই ঘটনাগুলোকে উপস্থাপন করেছে। ওফেন বাই ওয়ে অফ ব্ল্যাঙ্ক ভার্স, আর এর জন্য তারা প্রায় ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার করেছেন। তাহলে ইউনিভার্সিটি উইটসদের অবদানের ক্ষেত্রে আমরা এই পয়েন্টটাকে ডেভেলপ করব কিভাবে, যে ইউনিভার্সিটি উইটসরা তারা তাদের কল্পনা থেকে, যেহেতু তারা শিক্ষিত ছিল, সুতরাং তাদের রাইটিং কোয়ালিটি অত্যন্ত কাল্পনিক ছিল। এবং ইউনিভার্সিটি উইটসরা কি করেছিল, যে নাটকে ব্যবহৃত যে ভাষা সেই ভাষাটা তারা গঠন করেছিল, সুন্দর একটা সুগঠিত ভাষার ব্যবহার করেছিল। আর তারা কমেডি লেখার চাইতে ট্র্যাজেডি লিখতে বেশি পছন্দ করত, কারণ কমেডিকে নিম্নমানের নাটক হিসাবে গণ্য করা হতো। ইউনিভার্সিটি উইটসরা নাটক লেখার ক্ষেত্রে বীরত্বগাথা যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলোকে তুলে ধরেছে। যেমন মেহমেদ এবং টেম্বারলেনের মতো বীরদের কাহিনী তারা তুলে ধরেছে, এবং এই বীরদের কাহিনী তারা তুলে ধরতে গিয়ে কয়েকটা বিষয়কে মারাত্মকভাবে ব্যবহার করেছেন। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, বর্ণনামূলক ভাষার ব্যবহার করেছে। এলাবোরেট স্পিচেস, এবং তারা বিস্তারিত ডায়লগের ব্যবহার করেছে। ইমোশনস, আবেগের ব্যবহার করেছে। ভায়োলেন্ট ইনসিডেন্টস, সংঘর্ষমূলক যে ঘটনা সেটার ব্যবহার করেছে। আর ওপেন বাই ওয়ে অফ ব্ল্যাঙ্ক ভার্স, এবং ব্ল্যাঙ্ক ভার্সের ব্যবহার করেছে। তো তোমরা এইভাবে এই পয়েন্টটাকে ডেভেলপ করতে পারো। এরপরে ইউনিভার্সিটি উইটসদের মধ্যে ব্যক্তিগতভাবে কোন ইউনিভার্সিটি উইটস বিশেষ করে কি ধরনের অবদান রেখেছে সেই বিষয়টাকে আলোচনা করতে হবে। তো প্রথম নাম্বার হচ্ছে রবার্ট গ্রিন। রবার্ট গ্রিন ইজ নোন ফর হিজ পাওয়ারফুল রোমান্টিক সেটিংস। তাহলে রবার্ট গ্রিন কিসের জন্য পরিচিত? পাওয়ারফুল রোমান্টিক সেটিংস, মানে রোমান্টিক বিষয়ে সে লিখতে পছন্দ করত। অ্যান্ড লিবারাল ইউজ অফ ব্ল্যাঙ্ক ভার্স, এবং তিনি ব্ল্যাঙ্ক ভার্সের একটা স্বাধীন ব্যবহার করতেন ইন হিজ কমেডিস, তার কমেডি নাটকগুলোতে, হাস্যরসাত্মক নাটকগুলোতে। তার মানে রবার্ট গ্রিন কিন্তু কমেডি লিখতে বেশি পছন্দ করতেন। যদিও উইক ইন টার্মস অফ ক্যারেক্টারাইজেশন। উইক ইন টার্মস ইন ক্যারেক্টারাইজেশন মানে হচ্ছে সে মানে চরিত্র আয়নের ক্ষেত্রে বা চরিত্র তৈরি করার ক্ষেত্রে খুব বেশি পারদর্শী ছিল না, সে দুর্বল ছিল। হিজ প্লেস অফার্ড, তার নাটকগুলো দেয় হিউমার অ্যান্ড ইমাজিনেশন, হাস্যরস এবং কল্পনা, এই দুইটা জিনিসকে প্রদান করে থাকে। হিজ মেজর প্লেস ইনক্লুড, তার প্রধান নাটকগুলো হলো ফায়ার বেকন অ্যান্ড ফায়ার বাঙ্গে, ফায়ার বেকন এবং ফায়ার বাঙ্গে, দ্য হিস্টোরিয়া অফ অরল্যান্ডো ফিউরিওসো অ্যান্ড দ্য স্কটিশ হিস্টোরিয়া অফ জেমস দ্য ফোর্থ। এই নাটকগুলো হচ্ছে রবার্ট গ্রিনের বিখ্যাত নাটক। তাহলে এখানে কি দাঁড়ালো, যে রবার্ট গ্রিন তিনি কমেডি লিখতে পছন্দ করতেন, এবং কমেডির জন্য তিনি রোমান্টিক কমেডি লিখতে বেশি পছন্দ করতেন। যদিও রবার্ট গ্রিন চরিত্র সৃষ্টি করার ক্ষেত্রে দুর্বল ছিলেন, কিন্তু রবার্ট গ্রিনের নাটক আমাদেরকে হাস্যরস এবং কল্পনা এই দুইটা জিনিস দিয়ে থাকে। আর তার বিখ্যাত নাটকগুলো হচ্ছে ফায়ার বেকন অ্যান্ড ফায়ার বাঙ্গে, দ্য হিস্টোরিয়া অফ অরল্যান্ডো ফিউরোসিও অ্যান্ড দ্য স্কটিশ হিস্টোরিয়া অফ জেমস দ্য ফোর্থ। ওকে, এরপর হচ্ছে টমাস কিড। টমাস কিড ইউজড এ ওয়েল কনস্ট্রাক্টেড প্লট। টমাস কিড ব্যবহার করতেন একটি সুগঠিত প্লট, প্লট বলতে গল্প, একটা সুগঠিত গল্পকে ব্যবহার করত। অ্যান্ড ফোর্সফুল ডায়ালগস, এবং খুবই শক্তিশালী ডায়ালগের ব্যবহার করত। ইন হিজ রিভেঞ্জ প্লে, তার রিভেঞ্জ প্লেতে, প্রতিশোধমূলক নাটকে।
ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি বিকেম পপুলার। স্প্যানিশ ট্র্যাজেডি, তার এই নাটকটা জনপ্রিয় হয়েছিল ডিউ টু ইটস হরিফিক প্লট। ডিউ টু কারণে, ইটস ইহার, হরিফিক মানে হচ্ছে ভয়ঙ্কর, আর প্লট মানে হচ্ছে গল্প, মানে ভয়ঙ্কর বা আতঙ্কমূলক গল্পের কারণে। হুইচ ইনক্লুডেড মার্ডার, এবং এই গল্পের মধ্যে কি অন্তর্ভুক্ত ছিল? মার্ডারার। মার্ডার বলতে হত্যা, এটা অন্তর্ভুক্ত ছিল। হি ইনফ্লুয়েন্সড, তিনি প্রভাবিত করেছিলেন শেক্সপিয়ারকে অ্যান্ড আদার এলিজাবেথান ড্রামাটিস্টস, এবং অন্যান্য এলিজাবেথান নাট্যকারদের, লাইক যেমন জন ওয়েবস্টারকেও। হি ইজ দ্য ফাদার অফ ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডি, আর তাকে ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডির ফাদার বলা হয়ে থাকে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে টমাস কিড মূলত সুগঠিত গল্পের ব্যবহার করত এবং খুবই শক্তিশালী ডায়ালগের ব্যবহার করত রিভেঞ্জ ট্র্যাজেডি লেখার জন্য। আর তার বিখ্যাত রিভেঞ্জ ট্র্যাজেডি হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডি। এবং এটা বিখ্যাত কেন হয়েছে? এটা বিখ্যাত হওয়ার পিছনে কারণ হচ্ছে যে হরিফিক প্লট বলতে যে ভয়ঙ্কর যে গল্প, সেই গল্পের কারণে। আর এই গল্পের মধ্যে হত্যাকাণ্ড এটাকে দেখানো হয়েছে। আর টমাস কিড উইলিয়াম শেক্সপিয়ার এবং জন ওয়েবস্টারের মতো নাট্যকারদেরকে প্রভাবিত করেছিলেন। আর টমাস কিডকে ইংলিশ রিভেঞ্জ ট্র্যাজেডির জনক বলা হয়ে থাকে। লেডিস এন্ড জেন্টলম্যান, আই এম সরি টু সে, এই পুরো লেকচারটা হচ্ছে প্রিমিয়াম লেকচার, এবং এই নোটটা হচ্ছে প্রিমিয়াম নোট। যদি তোমরা এই লেকচারটা এবং এই নোটটা পেতে চাও, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদেরকে ফোন দিতে পারো। আর আরো একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু পার্ট এ, পার্ট বি, পার্ট সি আলাদা আলাদা নোট প্রোভাইডও করে থাকি, এবং প্যাকেজ নোটও কিন্তু প্রোভাইড করে থাকি। তোমরা যেটাই নিবে কোনো সমস্যা নেই।